স্বাগতম সবাইকে সিফাত একাডেমির আরো একটি নতুন সেশনে। আমরা গত লেসনে আলোর প্রতিফলন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছিলাম। আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র, আলোর নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন এই সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা এই সেশনে জানবো হচ্ছে আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, উত্তল আয়না, অবতল আয়না এবং বিবর্তন সম্পর্কে। চলো শুরু করা যাক আজকের লেসন। তো আজকের প্রধান টপিক হচ্ছে আয়না অথবা দর্পণ। এখন আয়না এবং দর্পণ জিনিসটা কি সেটা আমরা এখন দেখব। আয়না আর দর্পণ দুইটা কিন্তু সেম জিনিস, দুইটা একটা একটার প্রতিশব্দ বলতে পারো। এবং এখন আয়না বা দর্পণ আমি কিভাবে তৈরি করব সেটা দেখি। আয়না বা দর্পণ তৈরি করার জন্য অবশ্যই একটা কাঁচ লাগবে। এই কাঁচের উপরে যদি আমি সিলভার অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে দেই একটা পৃষ্ঠের মধ্যে, তাহলে সেটা আয়না হয়ে যাবে বা দর্পণ বলতে পারো। এখন এটাকে আয়না বা দর্পণ বলা হয় কেন? কারণ এটার মধ্যে তোমার আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আমরা গত লেকচারে দেখেছিলাম আলোর নিয়মিত প্রতিফলন কাকে বলে। আলোর নিয়মিত প্রতিফলনটা হচ্ছে তোমার একটা মসৃণ পৃষ্ঠে যদি আলো আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর যদি প্রতিফলিত রশ্মিটা আলো প্রতিফলনের দুইটা সূত্র মেনে চলে, তাহলে এই প্রতিফলনটা হবে আলোর নিয়মিত প্রতিফলন। তো আয়নার মধ্যেও সে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাই এটাকে আমরা আয়না অথবা দর্পণ বলি। আর এই দর্পণের মধ্যে তোমরা দেখবা যে আমরা আমরা বাসাবাড়ির মধ্যে যে আয়না ব্যবহার করি নিজেদের চেহারা দেখার জন্য, সেই আয়নাটাও কিন্তু এক ধরনের দর্পণ বা আয়না। এটাও কিন্তু এই কাঁচের উপর এই সিলভার অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে এই আয়নাটা তৈরি করা হয়েছে। ওকে, তো তুমি যখন একটা আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়ানোর পরে তুমি দেখো যে তোমার সামনে একজন তোমার মতো একজন অবিকল একজন দাঁড়িয়ে আছে। এটা দেখো যে তুমি তোমাকে দেখতেছো সামনে, তুমি দেখতেছো যে তুমি আয়না থেকে যতটুকু দূরে দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে যে তোমার ঠিক আয়না থেকে ততটুকু পিছনেই তোমার মতো একজন দাঁড়িয়ে আছে। এখন আসলে কি এরকম হয় যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, সে তার আয়না থেকে যতটুকু দূরত্বে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক ততটুকু দূরত্বে কি তোমার প্রতিবিম্বটা গঠিত হয়? সেটাও কিন্তু আমরা দেখবো এখন। এখন আমরা দেখি যে আয়নাতে একটা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। প্রথমে আমরা একটা বিন্দু চিন্তা করি। ওকে, আমরা তাহলে আয়না বা দর্পণের একটা সাধারণ ধারণা পেলাম। এখন আয়না বা দর্পণটা কি আরেকটি রিভিউ দেই যে আয়না বা দর্পণ হচ্ছে একটা জিনিস যেটার উপরে আলোর নিয়মিত প্রতিফলন হবে। আর এটার প্রতিফলনের পরে কি হবে, একটা বস্তু বা একটা পদার্থের একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। তো এখন আমরা আসি আয়না বা দর্পণের প্রকার ভেদে। আয়না বা দর্পণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গড়ীয়। সমতল জিনিসটা কি নাম থেকে বোঝা যাচ্ছে যে সমতল মানে হচ্ছে একটা প্লেন সারফেস হবে, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে আয়না ব্যবহার করি সেটাই হচ্ছে এক ধরনের সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কি, নাম শুনে বুঝতে পারতেছো যে এটা গোল হবে, মানে গোল না, গোলকের একটা অংশ হবে, মানে দেখতে গোলাকৃতির মতো হবে আর কি। আবার গোলীয় দর্পণকে আমরা আবার দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। তো উত্তল এবং অবতল সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো যখন আমরা গোলীয় আয়না সম্পর্কে পড়বো, তখন আমরা আরো বিস্তারিত জানবো। এখন আমরা সমতল দর্পণ সম্পর্কে জানবো। ওকে, সমতল দর্পণের প্রতিবিম্ব এই জিনিসটা বোঝার একটা বিষয় রয়েছে সেখানে। সমতল দর্পণে যখন আমরা কোনো সমতল দর্পণটাকে চিনি, সমতল দর্পণটা আমরা আগে বলছি যে বাসা বাড়িতে আমরা যে আয়না ব্যবহার করি সেটাই একটা সমতল দর্পণ। ওটা একটা সমতল দর্পণ, যেটা প্রথম অবস্থায় একটা কাচের দণ্ড ছিল। সেই কাচের দণ্ডটাকে আমরা এক পাশে রূপা অথবা অ্যালুমিনিয়াম দিয়ে আমরা প্রলেপ দিয়ে দিলাম। প্রলেপ দেওয়ার পরে এর সামনের একটা পৃষ্ঠ কি হয়ে গেল, প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করলো, যেখানে আমরা প্রতিবিম্ব দেখতে পারবো। এখন সমতল দর্পণের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। প্রথমে একটা বিন্দু থেকে চিন্তা করি। বিন্দু চিন্তা করার পরে ধরো এখানে একটা বিন্দু রয়েছে, বিন্দুটার নাম হচ্ছে এক্স। এই এক্স থেকে আমরা প্রথমে এক গুচ্ছ আলোক রশ্মি ফেললাম। আমরা জানি যে দর্পণে কি হবে, আলোর নিয়মিত প্রতিফলন হবে। এক গুচ্ছ আলোক রশ্মি ফেললাম, সবগুলো আলোক রশ্মি কি হবে, আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন হবে। নিয়মিত প্রতিফলন মানে হচ্ছে সবগুলো প্রতিফলনের সূত্র মেনে চলবে, প্রতিফলনের সূত্র মেনে চলে তারা প্রতিফলিত হলো।
আপতিত হলো, প্রতিফলিত হলো, আপতিত হলো, প্রতিফলিত হলো। এখন প্রতিফলিত হওয়ার পরে দেখো তো প্রতিফলিত রশ্মিগুলো কি আছে, পি কিউ আর। এই পি কিউ আর গুলো কি প্রতিফলিত রশ্মি। এই এক্স বিন্দু থেকে যে আলোক রশ্মিগুলো আপতিত হলো আয়নার উপরে, সেগুলো প্রতিফলনের পর এই রশ্মিগুলো আমরা পেলাম। এখন এই রশ্মিগুলোকে যদি আমি পেছন দিকে বর্ধিত করে দেই, আয়নার পেছন দিকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করার পরে দেখো যে এই একটা বিন্দুতে গিয়ে তারা মিলিত হইতেছে। অথবা আমরা যদি এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখলে মনে হবে যে এই একটা বিন্দু থেকে, ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে এক্স প্রাইম। এখন এই একটা বিন্দু থেকে মনে হইতেছে যে সবগুলো রশ্মি আসতেছে। আবার এই পাশ থেকে যদি আমি চিন্তা করি, এই পাশ থেকে যদি দেখা যাইতেছে যে সবগুলো একটা বিন্দু থেকে মিলিত হইতেছে। তো এই যে সবগুলো একটা বিন্দু থেকে আসতেছে, একটা বিন্দু থেকে গিয়ে আবার গিয়ে মিলিত হইতেছে, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে এক্স এর প্রতিবিম্ব। এই ঘটনা থেকে আমরা প্রতিবিম্বের একটা সুন্দর একটা সংজ্ঞা দিতে পারি। প্রতিবিম্বের সংজ্ঞাটাতে কি বলা হয়েছে যে একটি বিন্দু থেকে একগুচ্ছ আলোক রশ্মি কোনো তলের উপর আপতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে গিয়ে মিলিত হলে বা ওই বিন্দু থেকে আসছে বলে যদি মনে হয়, তাহলে এই উক্ত যে বিন্দু থেকে আসতেছে ওই বিন্দুটাকে, প্রথম বিন্দুটা কি হবে, প্রতিবিম্ব হবে। তো এখান থেকে তোমরা দেখতে পারতেছো যে সমান, মানে রশ্মি যাওয়ার পরে এই বিন্দুটা থেকে মিলিত হইতেছে অথবা এখান থেকে আসতেছে মনে হইতেছে, তার মানে এই এক্স প্রাইমটা কি এই এক্স বিন্দুর প্রতিবিম্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা আয়নার সামনে দাঁড়ালে মনে হয় যে আমাদের এই আয়না থেকে ঠিক পিছনের দিকেই মনে হয় যে আমরা দাঁড়িয়ে আছি বা আমাদের মতো একজন দাঁড়ায় আছে। তো এটা কি আসলে কি সমান দূরত্ব? এখন এটা কি সমান দূরত্ব হয় কিনা সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, আগের মতো প্রথমে একটা বিন্দু নিলাম। মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের আয়না থেকে আমরা যতটুকু দূরত্বে দাঁড়াবো আমাদের প্রতিবিম্বটা কি ঠিক ততটুকু দূরত্বে উৎপন্ন হয় কিনা সেটা আমরা এখন দেখবো। তো একটা বিন্দু নিলাম। কিন্তু জ্যামিতিক সুবিধার ক্ষেত্রে আমরা প্রথম যে চিত্রটা এঁকেছিলাম সেখানে আমরা কি করেছিলাম, সেখানে আমরা তিনটা আলোক রশ্মি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ফেলেছিলাম। কিন্তু জ্যামিতিক সুবিধার জন্য আমরা দুইটা আলোক রশ্মি ফেলে আমরা একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে পারি। একটা যদি আমরা একটা উলম্বভাবে আলোক রশ্মি দর্পণের উপর ফেলি আর একটা যদি তির্যকভাবে ফেলি, এই দুইটা রশ্মির মাধ্যমে আমরা এই বিন্দুটার একটা প্রতিবিম্ব আমরা বের করতে পারবো। তো সেই কনসেপ্ট থেকে আমরা এই এক্স বিন্দু, আবার আগের এই এক্স বিন্দুটা থেকে আমরা নির্ণয় করব। তো এখান থেকে আলোক রশ্মি গেল, দর্পণের উপর পড়লো, লম্বভাবে যেহেতু পড়ছে তার মানে সে যে দিক থেকে পড়লো সেদিকে আবার প্রতিফলিত হয়ে যাবে। এখান থেকে আবার তির্যক ভাবে আরেকটা আলোক রশ্মি ফেললাম। তির্যক ভাবে ফেলার পরে এটা এখানে একটা অবিলম্ব আঁকা হলো। অবিলম্বের সাথে এটাও ধরো আপাতন কোণ থিটা আই, এটা হচ্ছে প্রতিফলন কোণ থিটা আর। প্রতিফলনের পর এখন আমরা প্রতিফলিত রশ্মিগুলোকে পিছন দিকে বর্ধিত করি। এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এক্স প্রাইমটা হচ্ছে এক্স এর একটা প্রতিবিম্ব। এই বিন্দুটাকে ধরলাম আমি ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এখন দেখো তো আমাদের আমাদের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে যে কি এই এক্স পি ইজ ইকুয়ালস টু পি এক্স হয় কিনা। মানে আমরা আয়নার সামনে যতটুকু দূরত্বে দাঁড়িয়ে আছি ঠিক ততটুকু দূরত্বে বা ততটুকু পেছনে কি প্রতিবিম্বটা সৃষ্টি হলো কিনা এটা আমরা দেখবো এখন। তো এটা দেখার জন্য তুমি একটু খেয়াল করলে এখানে দেখতে পারবে যে এক্স পি ও, এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এই যে এখানে একটা ত্রিভুজ আমরা আঁকতে পারছি। তো যেহেতু দুইটা ত্রিভুজ পাইছি, ত্রিভুজ পাওয়ার পরে আমরা যদি এই দুইটা ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করে দিতে পারি তাইলে কি হবে, আমরা এই দুইটা যে সমান নাকি অসমান সেটা আমরা বুঝতে পারবো। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ সর্বসম মানে তাদের সবকিছু সমান, তিনটা বাহুও সমান হবে, তিনটা কোণও সমান হবে। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার এটাই মানে হচ্ছে এটা। ওকে, তো সর্বসম প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, সর্বসম প্রমাণের জন্য আমরা যদি দুইটা কোণ আর একটা বাহু, দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ এবং একটা বাহু যদি আমরা সমান দেখাতে পারি তাহলেই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম প্রমাণ হয়ে যাবে। এখন আমরা দেখো এই যে ও পি, এই যে একটা বাহু, এই বাহুটা কি দুইটা ত্রিভুজের মধ্যে সেম,
তার মানে আমরা বলতে পারি কি ওপি সমান ওপি। দুটা ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সাধারণ বাহু এটা, তার মানে দুটা ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান। তার মানে আমরা একটা বাহু এইটা পেয়ে গেলাম। এখন দুইটা কোণ আমাদের প্রমাণ করতে হবে যে দুইটা কোণ সমান কিনা। তুমি এখানে দেখো যে এটা কি 90 ডিগ্রি, যেহেতু লম্ব ভাবে পড়ছে, তার মানে এটা এই রাশিটাকে আমরা পিছন দিকে বাড়ায় দিছি, এই লম্বটাকে পিছন দিকে নিয়ে গেলাম, তার মানে এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে আমি একটা কোণ সমান পেয়ে গেছি। এখন আরেকটা কোণ সমান দেখতে হবে। আরেকটা কোণ সমান দেখার জন্য তুমি দেখো যে আরেকটা কোণ সমান দেখাতে চাই, তাহলে আমরা দেখবো যে এই দুটা কোণ সমান কিনা। এই দুটা কোণ সমান দেখার জন্য তুমি দেখো এখানে একটু রাফ আঁকলাম, এই চিত্রটা আবার এখানে নিয়ে আসলাম। আনার পরে এটা হচ্ছে আপতন কোণ ছিল আমাদের থিটা আই, এটা হচ্ছে থিটা আর। প্রতিফলনের সূত্র থেকে আমরা কি জানি, থিটা আই সমান থিটা আর। তার মানে এই দুটা কোণ সমান। এই দুটা কোণ সমান হলে এখন তুমি দেখো যে এই পুরা কোণটা কত, 90 ডিগ্রি। আবার এই পুরা কোণটা কত, এটাও 90 ডিগ্রি। তো আমি এই কোণটার মান ধরে নিলাম এ, এই কোণটা ধরলাম বি। মানে এখানে একটা কোণ আছে, এই যে এই কোণটা, এই কোণটাকে ধরছিলাম আমি এ, এই যে এটাকে এ ধরলাম আর এটাকে ধরছি বি। এখন দেখো যে এ প্লাস থিটা আই সমান কত, 90 ডিগ্রি। আবার বি প্লাস থিটা আর সমান কত, এটাও 90 ডিগ্রি। তাহলে আমি এ আর বি এর এখান থেকে মান বের করতে পারি। এখানে এ সমান কত হবে, এটা থেকে এ সমান হবে 90 মাইনাস থিটা আই। আবার এখান থেকে বি সমান কত হবে, 90 মাইনাস থিটা আর। আবার দেখো থিটা আই সমান থিটা আর, তাই না? তাহলে এখানে থিটা আর এর জায়গায় আমি থিটা আই বসাই দিই, 90 মাইনাস থিটা আই, মানে মান বসাইছি আর কি, মান বসিয়ে থিটা আর এর মান কত, এই যে এখান থেকে থিটা আর এর মান থিটা আই, থিটা আর এর মান বসাইছি। এখন দেখো তো 90 মাইনাস থিটা আই মানে কি, 90 মাইনাস থিটা আই মানে হচ্ছে এ। তাহলে আমি এই পুরাটার মান বসাই দিতে পারি এ। এখন সুতরাং কি দাঁড়ালো, এ সমান বি। মানে এই দুইটা কোণ কি সমান। এখন এতটুকু এত সময় নিয়ে এই দুইটা কোণ প্রমাণ করলাম কেন, কারণ তুমি দেখো যে এই যে এই কোণটা আছে না, এই কোণটা কিন্তু বিপরীত কোণ। আমরা জানি কি, এই যে দেখো বিপরীত কোণগুলো কি পরস্পর সমান হয়। এই যে দেখো এই দুটা কি বিপরীত কোণ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। আর আমরা আগে প্রমাণ করছি যে এটা আর এটা সমান। তার মানে আমরা পেয়ে গেছি যে আলটিমেটলি কি এটা আর এটা কি সমান। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত পেয়ে গেছি যে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ, এই যে এই দুইটা কোণ আর একটা সাধারণ বাহু পেয়ে গেছি। তার মানে দুইটা ত্রিভুজ সর্বসম। আর দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তাই আমরা সহজেই বলতে পারি যে xp সমান px প্রাইম। তার মানে এখান থেকে এই উপপাদ্যটা থেকে বুঝতে পারলাম যে আমরা যে মানে আয়না থেকে তুমি যতটুকু দূরত্বে দাঁড়াবা ঠিক ততটুকু পিছনে তোমার প্রতিবিম্ব গঠিত হবে আয়নার মধ্যে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের মেইন টপিকে আসি। তো এতক্ষণ তো তোমরা দেখলা যে একটা বিন্দুর ক্ষেত্রে আমরা একটা সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন করি। এখন আমরা তুমি যদি দাঁড়াও তাহলে তোমার প্রতিবিম্বটা কিভাবে গঠিত হয় সেটা দেখবো। আমরা তোমাকে একটা এই রেখার সাহায্যে কল্পনা করলাম, ধরো এটা তুমি, আর তোমার সামনে আয়না রাখা আছে, তুমি আয়নার সামনে দাঁড়াইছো। এখন তোমার প্রতিবিম্বটা কিভাবে গঠিত হবে সেটা আমরা এখন দেখবো। আয়না থেকে দাঁড়াইছো, তো আমরা তো একটা বিন্দু থেকে নেওয়ার সময় আমরা জ্যামিতিক ভাবে দুইটা আলোক রশ্মি ফেলছিলাম। তো এই রেখাটা যে তুমি নিছো, এই রেখাটা তো অনেকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত, তাই না? তো সবগুলো বিন্দুর ক্ষেত্রে কি আমাদের নির্ণয় করা সম্ভব? এটা একটা জটিল হয়ে যায়। তো আমরা কি করব, আমরা এর ঊর্ধ্ব বিন্দু আর এটার নিম্ন বিন্দু নিয়ে আমরা এই দুইটা বিন্দু যদি আমরা প্রতিবিম্ব গঠন করে ফেলতে পারি, তাহলে পুরোটারই আমরা প্রতিবিম্ব গঠন করতে পারবো। দেখো কিভাবে হয়। তো এখান থেকে যদি আমি এই বিন্দুটা ধরে নিলাম আমি এ, এই বিন্দুটা ধরলাম ও। তো
এই বিন্দু থেকে আমি প্রথমে একটা রশ্মি ফেললাম লম্বভাবে, ও বিন্দু থেকে একটা ফেললাম লম্বভাবে, তাহলে লম্বভাবে পড়ছে মানে ঠিক সেম দিকে প্রতিফলিত হয়ে গেল। এখন এখান থেকে আরেকটা রশ্মি তির্যকভাবে ফেললাম, সে প্রতিফলনের পর কই যাবে, এদিক দিয়ে প্রতিফলিত হবে। আবার এটাকে পিছন দিকে একটু বর্ধিত করে দিলাম। এটা পাইলাম হচ্ছে আমি এ প্রাইম, এটা পাইছি হচ্ছে ও প্রাইম। দেখো দুইটা বিন্দুর প্রতিবিম্ব আমরা প্রথম যে নিয়মটা দেখাইছিলাম সেই নিয়মের মাধ্যমে আমরা দুইটা বিন্দুর কি প্রতিবিম্ব পাইছি। এখন এই দুইটা বিন্দু যদি আমি সুন্দর করে যোগ করে দিই তাহলে কি বুঝতেছে, এটার প্রতিবিম্বটা আমি পাই গেছি। এখন দেখো প্রতিবিম্বটার প্রকৃতি সম্পর্কে আমরা দেখি যদি, দেখো তো প্রতিবিম্বটা, তুমি যে আয়নার সামনে দাঁড়াইছো, তুমি কি আসলেই দাঁড়ায় আছো এখানে? মানে তোমার মতো একজনকে তুমি দেখতেছো, তার কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে? তুমি যদি আয়নার সামনে থেকে তুমি চলে যাও, তার কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে কি, সে একটা অবাস্তব জিনিস। তার মানে তুমি যদি সমতল দর্পণে কোনো প্রতিবিম্ব সৃষ্টি করে, সেটা হবে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে অবাস্তব যেহেতু আসছে, তার মানে বাস্তব কিছু সম্ভব। সো এখান থেকে আমরা বলতে পারি যে প্রতিবিম্ব দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। অবাস্তব জিনিসটা কি? অবাস্তব মানে হচ্ছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। মানে ধরো তুমি আয়নার সামনে দাঁড়াইছো, আয়নার সামনে দাঁড়ানোর ফলে তুমি যে তোমার যে প্রতিবিম্বটা আয়নার পেছনে গঠিত হলো, তার কিন্তু কোনো অস্তিত্ব নাই বাস্তবে। সরাসরি তুমি এখান থেকে চলে গেলে সে চলে যাবে। মানে তোমার কাছ থেকে ধরো এখানে সূর্য রয়েছে, সূর্য থেকে আলো তোমার উপর থেকে পড়ে তোমার বিভিন্ন ভাবে প্রতিফলিত হয়ে তোমার আয়নাটা সেখানে মানে প্রতিবিম্বটা সে গঠন করছে। তোমার কাছ থেকে আলো গেছে, কিন্তু তোমার প্রতিবিম্ব থেকে কিন্তু আলো আসে নাই। সেই জন্য কি হবে, এটা অবাস্তব প্রতিবিম্ব। যখন এরকম যদি হয়, আবার ঘটনা যদি উল্টা হয়ে যেত যে তুমি এখানে দাঁড়ায় আছো, সাপোজ, এরকম হওয়া সম্ভব না, তাও তোমরা দেখো, তোমাদের বোঝানোর জন্য বলতেছি। সাপোজ তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার থেকে আলো যাইতেছে, আবার তোমার প্রতিবিম্বতে গিয়ে মিলিত হচ্ছে না, মনে হইতেছে সত্যি সত্যি তোমার প্রতিবিম্ব থেকে, মানে তোমার প্রতিবিম্বটাও একটা আলোর উৎস। সেমন যদি হয় তাহলে সেটা হবে বাস্তব প্রতিবিম্ব। আর যদি মনে হয় যে তোমার প্রতিবিম্বতে কোনো আলোর কোনো উৎস নাই, তোমার থেকে যাওয়ার পরে সেটা অবাস্তব ভাবে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হবে কি অবাস্তব প্রতিবিম্ব। আর তোমার যাওয়ার পরে যখন হবে তখন, মানে তোমার প্রতিবিম্ব থেকে যদি সরাসরি আলোক উৎস আসে তাহলে সেটা হবে কি বাস্তব প্রতিবিম্ব। কারণ বাস্তব প্রতিবিম্ব আমরা সাধারণত দেখতে পারি না। বাস্তব প্রতিবিম্ব হয় হচ্ছে গোলীয় আয়নার ক্ষেত্রে। যখন আমরা ওইগুলো পড়বো তখন আমরা এইগুলো বাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা ভালোভাবে জানতে পারবো। ওকে, যাই হোক, আমরা সমতল দর্পণে একটা রেখার প্রতিবিম্ব আমরা গঠন করছি। এখন দেখবো যে এই প্রতিবিম্বটার প্রকৃতি কিরকম হয়। তুমি দেখো যে আমরা একটু আগে প্রমাণ করছি যে প্রতিবিম্বটার দূরত্ব কিরকম হবে, দূরত্ব কি সমান হবে। মানে আয়না থেকে তোমার দূরত্ব যত হবে, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব তত হবে। তার মানে কি দূরত্ব সমান। এখন আমরা বাস্তব অবাস্তবের জিনিসটা আসছি যে এটা কি আয়নাটা, এই প্রতিবিম্বটা কি বাস্তব না অবাস্তব। একটু আগে আমরা বলছি যে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব, এবং কেন সেটাও বুঝছি। এখন দেখো তো, তোমার এই বস্তুটা যতটুকু ছিল, প্রতিবিম্বটা কি ততটুকুই আছে, নাকি এর চেয়ে বড় হয়ে গেছে, এর চেয়ে ছোট হয়ে গেছে? এর চেয়ে বড় হয় না, ছোট হয় নাই, মানে যতটুকু ছিল বস্তুটা, প্রতিবিম্বটা ঠিক ততটুকুই রয়েছে। তার মানে কি আমরা বলতে পারি বস্তু এবং প্রতিবিম্ব কি সমান হবে। তো এই সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই কটা ঘটনা মেনে চলে আর কি। তো যাই হোক, সমতল দর্পণ সম্পর্কে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো, তোমাদের বইয়ে একটা কোশ্চেন দেওয়া আছে যে দুইটা আয়না 60 ডিগ্রি কোণে প্রতিস্থাপিত করা হয়েছে। 60 ডিগ্রি কোণে দুইটা আয়না রাখা হয়েছে, মানে প্রতিফলক পৃষ্ঠ অনুযায়ী দুইটা আয়না রাখা হয়েছে 60 ডিগ্রি কোণে। এবং নিচে যে আয়নাটা রয়েছে না, সেটাতে তোমার 60 ডিগ্রি কোণে আপতিত করে একটা রশ্মি ফেলা হলো, তাহলে প্রতিফলনের পর তার ঘটনাটা কিরকম হবে সেটা দেখার জন্য বলা হয়েছে।
তুমি দেখো ঘটনাটাকে বুঝো যে দুইটা আয়না 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে এবং 60 ডিগ্রি কোণে এটা রশ্মি আপতন করা হলো। আপতনের পর প্রতিফলনের পর তার ঘটনাটা কি রকম হবে সেটা ব্যাখ্যা করার জন্য বলছে। যাই হোক, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো প্রতিফলনের পর সে কি হবে, 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হলো। এখন প্রতিফলন হওয়ার পরে সে এই দর্পণটাতে যে পড়লো, এই দর্পণটাতে পড়ার পরে এখান থেকেও তো সে প্রতিফলিত হবে। তাহলে এখান থেকে সে এখন যদি আমরা এই কোণটা যদি না জানি যে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে আমরা কি সে কত ডিগ্রি কোণে প্রতিফলিত হবে সেটা আমরা বের করতে পারবো না। এখন আমরা দেখি যে এই আয়নাতে পড়ার পরে সে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তুমি দেখো যে আমরা একটু আগে যখন নাকি দূরত্ব সমান প্রমাণ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে যখন এই দুইটা কোণ সমান হয় তখন এই দুইটা কোণও কি সমান হয়। এই দুইটা কোণ সমান হবে। এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে একটা রেখার উপরে কি এই একটা কোণ কি হয়, উপরে কি হয়, মোট সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এখানে যদি তিনটা কোণ থাকে তার মানে এই 1 2 3 এই তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তার মানে এখানে দেখো তো কয়টা কোণ আছে, একটা দুইটা তিনটা চারটা কোণ আছে। তার মানে চারটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। এর মধ্যে এই দুইটা কোণ কত, 120 ডিগ্রি। আর তাহলে এই দুইটা কোণ সমান, তাহলে আমি এই দুইটাকে লিখতে পারবো 2x সমান কত হবে, 180 মাইনাস 120। তাহলে এখানে কত হচ্ছে 60 বা x সমান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো এখানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজের মধ্যে কি হচ্ছে দেখো তো, এটা এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, টোটাল কত হয়েছে 90 ডিগ্রি। তো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে এই কোণটা কত, 90 ডিগ্রি। সো দেখো যে 60 ডিগ্রি কোণে আপতিত হওয়ার পরে সে 90 ডিগ্রি কোণে এই দর্পণে আপতিত হয়েছে। তার মানে 90 ডিগ্রি কোণে আপতিত হয়েছে মানে কি সে আবার 90 ডিগ্রি কোণে কি প্রতিফলিত হবে। মানে এই ঘটনাটাই বারবার করতে থাকবে। মানে এদিক থেকে তুমি যদি আবার আলোক রশ্মি দাও, সে এখান থেকে ফিরে এসে আবার একইভাবে সে প্রতিফলিত হয়ে চলে যাবে। এই ঘটনাটাই ঘটতে থাকবে বারবার। তো সমতল দর্পণ সম্পর্কে এতটুকুই ছিল তোমাদের পাঠ্য বইয়ে। এখন আমরা গোলীয় দর্পণ সম্পর্কে দেখব। ওকে, গোলীয় দর্পণ আমরা শুরুতে একটা হিন্টস দিয়েছিলাম তোমাদের গোলীয় দর্পণের প্রকারভেদ সম্পর্কে। একটা হচ্ছে উত্তল দর্পণ, আরেকটা কি অবতল দর্পণ। উত্তল দর্পণ, অবতল দর্পণ। এখন আমরা দেখবো যে উত্তল অবতল কি, সেই বিষয়ে আমরা এখন ডিটেইলসে আলোচনা করব। এখন তোমরা যদি বাসা বাড়িতে যে তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে যে তোমাদের যে বাসা বাড়িতে যে চামচ আছে না, তোমরা চামচ দেখবা যে চামচের কি একটা খাঁজ রয়েছে। ধরো এটা একটা চামচ, চামচে এরকম ধরো একটা চামচ আছে। এই চামচের এই যে এখান দিয়ে এটা হচ্ছে মানে যে সোজা পৃষ্ঠ, এটা হচ্ছে পেছনের পৃষ্ঠ। সোজা পৃষ্ঠে কি একটু কার্ভ হয়েছে, মানে এখানে একটা গর্ত হয়ে আছে। আর এদিক দিয়ে যদি আমি চিন্তা করি তার মানে কি এই জায়গাটা উঁচু হয়ে আছে। তো এখান থেকে আমরা উত্তল অবতলের ধারণাটা নিতে পারি যে এই জায়গাটা যে জায়গাটা ভাঁজ হয়ে আছে বা খাঁজ হয়ে আছে বা গর্ত হয়ে আছে, এই জায়গাটা কি অবতল অংশ। তার মানে এটা হচ্ছে অবতল অংশ। আর উপরে যেটা উপরে উঠে আছে সেটা কি উত্তল অংশ। তো আমরা এখন দর্পণের ক্ষেত্রে চিন্তা করি, দর্পণ মানে কি সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। সেটা হোক মসৃণ পৃষ্ঠ, সেটা অবশ্য মসৃণ পৃষ্ঠ হতে হবে। যাই হোক, সেটা সমতল হতে পারে অথবা গোলীয় হতে পারে। এখন আমরা গোলীয় দেখব। তো প্রথমে আমরা একটা গোল নিলাম। ধরলাম একটা গোলীয় বল আছে, বলের ভিতরে হচ্ছে তোমার পুরোটাই ফাঁপা, মানে বাইরের লেয়ারটা শুধু একটা আয়না দিয়ে বা কাঁচ দিয়ে গঠন করা হয়েছে। এখন এখান থেকে আমরা এই সামান্য অংশটুকু কাটা নিলাম। এই কাটা নেওয়ার পরে এখন দর্পণ বানাইতে হলে কি, এটা তো একটা কাঁচের টুকরো, এরকম কার্ভ করা একটা কাঁচের টুকরো একটা গোলক থেকে আমি নিয়ে আসলাম। এখন এটাকে আমি উত্তল বানাবো অথবা অবতল বানাবো। তো আমরা উত্তল সম্পর্কে একটু আগে ধারণা পাইছি যে এই পৃষ্ঠে কি উত্তল আর এটা কি অবতল। তো এখন আমরা যদি রূপা অথবা অ্যালুমিনিয়াম যদি এই দিকে দিয়ে দিই, এই দিকে মানে অবতল পৃষ্ঠে যদি আমি প্রলেপ দিয়ে দিই, তার মানে আমার প্রতিফলক পৃষ্ঠটা কোন দিকে হচ্ছে, এদিকে। এদিকে তো কোনো প্রতিবিম্ব আমি দেখতে পারবো না, দেখতে পারবো কোন দিকে, এদিকে। তার মানে কি এটা একটা উত্তল দর্পণ। আবার যদি ওই একই আয়নাটাকে যদি আমি উত্তল দিকে আমি যদি রূপা অথবা অ্যালুমিনিয়াম দিয়ে একটা প্রলেপ দিয়ে দিই, আমি দেখতে পারবো কোথায়, এদিকে আমার প্রতিবিম্ব গঠিত হবে, মানে অবতল অংশের দিকে।
তার মানে এটাকে আমরা বলতে পারি অবতল দর্পণ। তো আশা করি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কিভাবে তৈরি করা হয় সেটা তোমরা বুঝতে পারছো। এখন উত্তল এবং অবতলের ক্ষেত্রে কিছু টার্মিনোলজি রয়েছে বা কিছু টার্ম তোমাদের জানা খুবই জরুরি। টার্মগুলো আমি এখানে একটু লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, তারপরে ফোকাস বিন্দু, তারপরে আছে তোমার মেরুবিন্দু, এরপরে আমরা প্রধান অক্ষ, তারপরে দেখতে পারি আমরা ফোকাস দূরত্ব, ওকে। এই কয়টা জিনিস জানলেই হবে যে এখন আমরা উত্তল এবং অবতল উভয় ক্ষেত্রে দেখব। প্রথমে আমরা উত্তলটা দেখব। একটা দিয়েই তুমি এই মানে উত্তল এবং অবতলের সব দুইটা দর্পণের ক্ষেত্রে কি এই কয়টা জিনিস মাস্ট থাকতেই হবে। এখন আমরা একটা দর্পণের ক্ষেত্রে দেখলেই কি আমরা দুইটা দর্পণের ব্যাপারে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা উত্তল দর্পণ দিয়ে আমরা দেখি কিভাবে হয়। প্রথমে আমরা একটা উত্তল দর্পণ নিলাম। উত্তল দর্পণ নেওয়ার জন্য আমাদের এই দিক দিয়ে অবতল অংশের দিকে আমাদের কি করতে হবে, প্রলেপ দিতে হবে। প্রলেপ দিলাম, তার মানে আমরা একটা উত্তল দর্পণ পাই গেছি। এখন উত্তল দর্পণ যে পাইলাম, এখন আমরা একটা একটা করে দেখব। বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র জিনিসটা কি? আমরা যে এই উত্তল দর্পণটা বানাইছি, এই উত্তল দর্পণটা কি আসলে ছিল কি একটা গোলকের অংশ। এই গোলকটাকে কেটে তো আমরা এখানে উত্তল দর্পণ বানাইছি। ধরো এই গোলকটা আঁকলাম আমি এখানে। এই গোলকটা আঁকার পরে কি হইতেছে, যেহেতু এটা একটা গোলক, গোলকের কি একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে। কেন্দ্র ছাড়া কি গোলক হতে পারে না। তো এই যে কেন্দ্রটা আছে গোলকের, এই কেন্দ্রটাই কি বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এই কেন্দ্রটাকে ধরলাম আমি ও। এই ওটা কি হবে, বক্রতার কেন্দ্র। এটা এই গোলকের ক্ষেত্রে, এই গোলকের ক্ষেত্রে কি কেন্দ্র ও, তার মানে বক্রতার কেন্দ্র ও। এখন এই গোলক থেকে তুমি যে কোনো অংশ থেকে যদি তুমি ধর এই অংশ থেকে যদি তুমি উত্তল দর্পণ বানাও, তাহলেও তার বক্রতার কেন্দ্র ও হবে। আবার এই অংশ থেকেও যদি তুমি বানাও, তাহলেও তার বক্রতার কেন্দ্র কি হবে, ওই হবে। সেম ভাবে বক্রতার ব্যাসার্ধ কি হবে, একটা গোলক যেহেতু আছে তার মানে তার একটা ব্যাসার্ধ আছে। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কি হবে, বক্রতার ব্যাসার্ধ। আর ধরলাম এটা হচ্ছে আর, এই ব্যাসার্ধটা কি কি বলা হয়, বক্রতার ব্যাসার্ধ। ঠিক সেম ভাবে বক্রতার কেন্দ্রের মতো এই এদিক থেকে যদি তুমি নাও উত্তল দর্পণটা, তাহলে তার ব্যাসার্ধ আরই হবে। এদিক থেকে নিলে তার ব্যাসার্ধ আরই হবে। তার মানে বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র সেমই থাকে সব ক্ষেত্রেই। যদি মানে প্রত্যেকটা গোলকে মানে প্রত্যেকটা দর্পণ কি একই গোলকের অংশ হয়। এখন আমরা ফোকাস বিন্দুটা দেখব। ফোকাস বিন্দুটা একটু মনোযোগ দাও, তাইলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। এখন এই যে এটা তো প্রতিফলক পৃষ্ঠ, তাই না? এই প্রতিফলক পৃষ্ঠ আমরা সমান্তরাল ভাবে কিছু আলোক রশ্মি ফেলবো। সমান্তরাল ভাবে কিছু আলোক রশ্মি ফেললাম। ফেলার পরে এগুলো বিভিন্ন ভাবে আপতিত মানে প্রতিফলিত হয়ে যাবে। যে আপতিত হলো, আপতনের পর কি হবে, প্রতিফলিত হয়ে গেছে। প্রতিফলন হওয়ার পরে তুমি দেখো তো, এখন আমি প্রতিফলিত রশ্মিগুলোকে কি একটা পিছন দিকে আমি বর্ধিত করে দিই। পিছন দিক দিয়ে যদি বর্ধিত করে দিই, তাহলে দেখো তো সবগুলা কি একটা বিন্দুতে এসে মিলিত হইতেছে না? সবগুলো প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে এসে মিলিত হইতেছে। তার মানে সবগুলো যে এখান থেকে এদিক থেকে যদি আমি চিন্তা করি, এই পাশ থেকে যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই বিন্দুটা থেকে কি এই আলোক রশ্মিগুলো ছড়ায় পড়তেছে, তাই না? আবার এই পাশ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে মনে হইতেছে যে সবগুলো আলোক রশ্মি
আইসা আসতেছে আসতেছে এই তলটা ভেদ করে আবার এই বিন্দুতে গিয়ে মিলিত হইতেছে। তো যে তল থেকে আসতেছে বলে মনে হইতেছে বা যে তলে গিয়ে মিলিত হইতেছে এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে ফোকাস বিন্দু। আশা করি তোমরা ফোকাস বিন্দু জিনিসটা কি সেটা বুঝতে পারছো। তো এখন আমরা ফোকাস বিন্দুর পরে আসি, বা মেরু বিন্দুটা কি। মেরু বিন্দু জানার আগে আমরা একটু প্রধান অক্ষটা জেনে নিই। মেরু বিন্দু তোমাদের বইয়ে যে সংজ্ঞা দেওয়া আছে সেটা হচ্ছে যে দর্পণটা মধ্যবিন্দুটাকে বলা হয় হচ্ছে মেরু বিন্দু। একটা উত্তল দর্পণ যে রয়েছে সে দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে বলা হয়েছে মেরুবিন্দু। এখন মেরুবিন্দুর আরো একটা সংজ্ঞা আছে, তোমরা সেটা বড় হইলে জানতে পারবা। যে সেটা জানার জন্য তোমার প্রধান অক্ষ চিনতে হবে আগে। প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষ হচ্ছে, আমরা একটু আগে বক্রতার কেন্দ্র চিনছি, বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর যদি আমি একটা রেখা চিন্তা করি, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে এরকম একটা রেখা দিয়ে, রেখাকে কি বলা হবে? ওই এর কি, ওই দর্পণের কি প্রধান অক্ষ। যদি এদিক দিয়ে যাইতো তাহলে সেটা কিন্তু প্রধান অক্ষ হইতো না, সেই রেখাটা কি অবশ্যই বক্রতার কেন্দ্র দিয়ে যেতে হবে। এখন এই প্রধান অক্ষটা কি করবে? প্রধান অক্ষটা ওই উত্তল দর্পণটাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে মেরুবিন্দু। তো মেরুবিন্দু, ফোকাস বিন্দু, মেরুবিন্দু, প্রধান অক্ষ, এগুলো তোমরা বুঝতে পারছো আশা করি। এখন আমরা দেখবো হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বটা কি? ধরো এটা একটা অবতল দর্পণ বা উত্তল দর্পণ, উত্তল দর্পণ। এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তার ফোকাস বিন্দু এফ, আর এটা হচ্ছে তার মেরুবিন্দু এম। তো ফোকাস বিন্দু কিভাবে আসে সেটা আমরা একটু আগে দেখছি। ফোকাস বিন্দুটা আসলো এখানে। তো এই ফোকাস বিন্দু আর মেরুবিন্দুর মাঝখানে কি একটা দূরত্ব আছে না? এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে কি ফোকাস দূরত্ব। তো আশা করি তোমরা এই টার্মিনোলজি গুলো বুঝতে পারছো। এগুলো পরবর্তীতে অনেক কাজে লাগবে, মানে এগুলো ছাড়া তুমি গোলীয় দর্পণ কিছুই বুঝবা না। এখন তুমি দেখো যে বক্রতার একটা মানে একটা গোলীয় দর্পণের যদি বক্রতার ব্যাসার্ধ আর হয় তাহলে তার ফোকাস দূরত্ব কতটুকু হবে? ফোকাস দূরত্ব হবে r/2। একটা মানে কথাটার মানে কি বললাম আমি, যে একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণের যদি বক্রতার ব্যাসার্ধ আর হয় তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? r/2, মানে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে ফোকাস দূরত্ব। তার মানে কি, এটা যদি তার বক্রতার ব্যাসার্ধ হয় তাহলে তাকে যদি আমি 2 ভাগ করে দেই, এটাকে 2 ভাগের 1 ভাগ কি হবে? তার ফোকাস দূরত্ব হবে। এখন এটাকে একটা সুন্দর উপপাদ্য দ্বারা প্রমাণ করা যায়। এখন আমরা সেই প্রমাণ করে দেখি যে কিভাবে সেটা হয়। ধরো একটা অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের বক্রতার কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ, এটা হচ্ছে মেরুবিন্দু এম, এবং এই মেরুবিন্দুর সামনে আমি আরেকটা বিন্দু নিলাম হচ্ছে এ, এর সামান্য উপরে নিলাম হচ্ছে একটা বিন্দু বি। এখন এই দুইটা বিন্দু থেকে আমি দুইটা আলোক রশ্মি ফেললাম, একটা হচ্ছে মেরুবিন্দু বরাবর আর একটা হচ্ছে এই এই যে এই আলোক রশ্মিটা আছে না, এই আলোক রশ্মির সমান্তরালে আরেকটা ফেললাম। সমান্তরালে ফেলার পরে কি হবে? এগুলো কি প্রতিফলিত হবে। এবং এগুলো কিভাবে প্রতিফলিত হয়েছে সেগুলো আমরা একটু পরে জানতে পারবো। তো আমরা কি করব, এটা ধরো এন বিন্দু, এন বিন্দুতে সে সেট করছে। তো আমরা এই বিন্দুতে একটা লম্ব আঁকি, এটাকে একটু বর্ধিত করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আপতন কোণ, অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে এটা আপতন কোণ, এটা আই, এটা প্রতিফলন কোণ থিটা আর। ওকে, তাহলে এটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে প্রতিফলিত হয়ে গেছে, এই এটাকে আমরা আলোক কেন্দ্র পর্যন্ত কি বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দেওয়ার পরে এখন এই প্রতিফলিত যে রশ্মিটা আছে সেটাকে আমরা পিছন থেকে বর্ধিত করে দেই। আসলে কোথায় আসবে? ফোকাস বিন্দুতে আসবে। ফোকাস বিন্দুতে আসলো। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে f সমান r/2, অর্থাৎ
এই অংশটুকু আর এই অংশটুকু কি সমান, বা এই অংশটা আর এই অংশটা কি সমান। তো এখন দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে ও এফ এন, এই যে এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান কিনা দেখি আগে। এই কোণটা আর এই কোণটা সমান। কিভাবে দেখলাম সমান? তুমি এখানে দেখো যে এই দুটা কোণ কি বিপরীত কোণ, এই দুটা কোণ বিপরীত কোণ, তার মানে এই দুটা কোণ সমান। সমান মানে কি, এটা কি থিটা আর, এই কোণটাকে আমি লিখতে পারি থিটা আর। থিটা আর যদি হয় তাহলে আবার এটার মান আমরা থিটা আর পাইছি। এখন আমরা দেখি এই কোণটা থিটা আর এর সমান হয় কিনা। তুমি দেখো যে এই রাশিটাকে আমরা একটু আগে বর্ধিত করছি না, বর্ধিত করার পরে দেখো যে এই দুটা কোণ কিন্তু সমান, থিটা আই আর এই কোণটা সমান। কেন সমান? তুমি দেখো দুটা সমান্তরাল রেখাকে যদি আমি একটা দিয়ে ছেদ করি, একটা রেখাংশ দ্বারা ছেদ করি, তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলো সমান হবে। সেই ধারণা থেকে আমরা বলতে পারি যে এই দুইটা কোণ কি সমান। কারণ দেখো যে এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান? কারণ কি হচ্ছে, ছেদকের একই পাশে উৎপন্ন কোণ, তাই কি এটাকে আমরা থিটা আই লিখতে পারি। এটা যেহেতু লিখছি থিটা আই, তাহলে এটাও থিটা আই। তো দেখো তো আমরা একটু আগে প্রতিফলনের সূত্র থেকে কি জানি? প্রতিফলনের সূত্র থেকে জানি হচ্ছে থিটা আই সমান থিটা আর। তার মানে এই কোণটা যদি থিটা আর হয় তাহলে এটাকে আমরা থিটা আর বলতে পারি না, বলে আমরা একইভাবে কি বলতে পারি, এই দুটা কোণ কি সমান। আর দুটা কোণ যদি, একটা ত্রিভুজের দুটা কোণ যদি সমান হয় তাহলে কি হবে, তার দুটা বাহুও সমান হবে। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটা আমরা জানি যে দুটা বাহু সমান হয়। দুটা বাহু সমান মানে কি, দুটা কোণও সমান। দুটা কোণ যদি সমান হয় তাহলে তাদের সংশ্লিষ্ট বাহু দুটাও সমান হবে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই কারণে দুটা কোণ সমান যেহেতু, তার মানে দুটা বাহু সমান হবে। কোন দুটা বাহু সমান? ও এফ সমান হচ্ছে এফ এন। আমি এই দুটা সমান বলতে পারি। তো এই দুটা যদি সমান হয় তাহলে আমি প্রায় সমান বলতে পারি যে এটা সমান এটা। মানে কি, এফ এন প্রায় এই এফ এর দূরত্বের সমান। তো আমরা এটা থেকে প্রমাণ করে ফেললাম যে এফ ইজ ইকুয়ালস টু আর বাই টু। তো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। পলিয়নের প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা প্রথমে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা দেখব। উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল দর্পণে প্রতিবিম্ব। তো উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে ধারণা নিতে হবে আগে। তিনটা রুল রয়েছে বা তিনটা নীতি আছে, যে নীতির সাহায্যে আমরা বলতে মানে তিনটা নীতির সাহায্যে আমাদের বুঝতে হবে যে কিভাবে আলোকটা প্রতিফলিত হবে। একটা উত্তল পৃষ্ঠের উপর আলো পড়ে সে কিভাবে প্রতিফলিত হবে সেটা আমাদের তিনটা নীতির সাহায্যে নির্ধারণ করা হয়। তো ধরো এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে তার আলোক কেন্দ্র, এটা হচ্ছে তার ফোকাস বিন্দু, এটা হচ্ছে তার মেরুবিন্দু। এখন যদি সে আলোক কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি পড়ে, ধরো এটা আলোক কেন্দ্র, তো আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মিটা পড়লো, এদিকে পড়ছে, মানে সে আলোক কেন্দ্র বরাবর পড়ার মানেটা হচ্ছে, তুমি যদি আলোক রশ্মিটা যে পড়লো না সেটাকে যদি তুমি পিছন দিকে বর্ধিত করো তাহলে সে আলোক কেন্দ্রকে ছেদ করে চলে যাবে। এরকম কাহিনীর ক্ষেত্রে কি হবে, সে যে দিক দিয়ে পড়বে সেই দিক দিয়ে সে কি প্রতিফলিত হয়ে চলে যাবে। সে যদি এদিক দিয়েও পড়তো আলোক কেন্দ্র বরাবর, এদিক দিয়ে আসলে এদিক দিয়ে চলে যেত, এদিক দিয়ে আসলে এদিক দিয়ে আসলে এদিক দিয়ে চলে যেত। তার মানে এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ানটা কি, যে আলোক কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সে একই পথে চলে যাবে। এখন আমরা দেখব রুল নাম্বার টু। রুল নাম্বার টুটা কি? রুল নাম্বার টুটা হচ্ছে ফোকাস বিন্দু এফ, এটা ধরো ও, এটা হচ্ছে মেরুবিন্দু। তো এখন আমরা প্রধান অক্ষ সম্পর্কে একটু আগে ধারণা পাইছিলাম যে প্রধান অক্ষটা কি, মেরু বক্রতার কেন্দ্র দিয়ে যাবে একটা অক্ষ, সেটাকেই বলা হয় কি প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি পড়ে, ধরো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেল, আলোক রশ্মি যাওয়ার পরে সে প্রতিফলনের পর কি হবে, প্রতিফলনের পর এই যে ফোকাস বিন্দুটা আছে না, এই ফোকাস বিন্দুকে কেন্দ্র করে সে প্রতিফলিত হবে। এই যে দেখো
মানে পিছন দিকে বর্ধিত করলে সে ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হবে। তো দ্বিতীয় সূত্রটা কি বলছে যে মানে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি অবতল দর্পণে পড়ে তাহলে প্রতিফলনের পর সে কি হবে, ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। যে এই পাশ থেকে যদি তুমি দেখো যে ফোকাস বিন্দুটা থেকে আলোকরশ্মিগুলো যাচ্ছে বলে মনে হইতেছে না। আবার এই পাশ থেকে যদি তুমি দেখো তাহলে দেখবা যে আলোকরশ্মিগুলো সবগুলো বিক্ষিপ্তভাবে এক জায়গায় এসে ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হইতেছে। তো আমরা এখান থেকে বলতে পারি দ্বিতীয় সূত্রটা আমরা আশা করি বুঝতে পারছি কিভাবে সে প্রতিফলিত হবে। তৃতীয় সূত্রতে যদি আসো তাহলে তৃতীয় সূত্রটা কি বলছে, তৃতীয় সূত্রটা কি দ্বিতীয় সূত্রের উল্টো। কিরকম উল্টো তুমি দেখো, উল্টো মানে হচ্ছে এবার কি হবে, আলোকরশ্মিটা ফোকাস বিন্দুকে কেন্দ্র করে পড়বে, ফোকাস বিন্দুকে কেন্দ্র করে পড়লো, পড়ার পরে সে কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে যাবে। যে দেখছো প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিফলিত হয়ে গেল। বাড়াইয়ে দাও, এটা কি এবার কি আপতিত রশ্মি। তো আশা করি তিনটা সূত্র তুমি ভালো করে বুঝতে পারছো। এখন আমরা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে তিনটা সূত্র আমার খুবই দরকার পড়বে। এই তিনটা সূত্র যদি না জানো তাহলে তুমি প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় উত্তল দর্পণে সেটা বুঝতে পারবা না। এই যে এটা একটা উত্তল দর্পণ নিলাম, এখানে বক্রতার কেন্দ্র ও, এটা প্রধান অক্ষ, এর উপরে ধরো প্রধান অক্ষের উপরে একটা আমি বস্তু নিলাম ও এর আমি কি করব, প্রতিবিম্ব গঠন করব। প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমি প্রথমে একটা আলোকরশ্মি এর মাথা থেকে ফেলবো হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় তাহলে সে প্রতিফলন কিভাবে হবে, সে ফোকাস বিন্দু, যেখানে ফোকাস বিন্দু আছে ফোকাস বিন্দুকে কেন্দ্র করে সে বরাবর সে কি প্রতিফলিত হয়ে যাবে। এই যে প্রতিফলিত হলো। এখন আরেকটা আলোকরশ্মি ফেলবো হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। এই যে দেখো আলোক কেন্দ্র বরাবর যদি আসে তাহলে এখানে আসবে সে সে যদি আলোক কেন্দ্র বরাবর আসে তাহলে কি সে যে পথে আসছে সেই পথে সে প্রতিফলিত হয়ে যাবে। এবার প্রতিফলিত রশ্মিটাকে আমি পেছন থেকে বর্ধিত করে দেই। বর্ধিত করার পরে কি দেখা যাইতেছে দেখো তো, বর্ধিত করার পরে এই যে বর্ধিত প্রতিফলিত রশ্মিগুলো কি একটা বিন্দুতে মিলিত হয়েছে। ধরুন আমি বিন্দুটা হচ্ছে এ প্রাইম। এখন এটাকে যদি আমি যোগ করে দেই তাহলে কি আমি উক্ত প্রতিবিম্বটা পাওয়া যাইতেছি। তুমি দেখো এবার প্রতিবিম্বের প্রকৃতিটা তুমি দেখো তো, বস্তুটা কত বড় ছিল কিন্তু প্রতিবিম্ব কতটুকু হয়েছে, অনেক ছোট হয়ে গেছে। তার মানে কি বস্তুর আকার কি হবে, ছোট হয়ে যাবে। উত্তল দর্পণে কি বস্তুর আকার কি ছোট হয়ে যাবে। তো সে কতটুকু ছোট হবে, এটা কি তার ফোকাস দূরত্ব। সে একটা বস্তুকে তুমি যতটুকু দূরে নিয়ে যাবা, তার আয়না থেকে যত দূরে নিয়ে যাবে তার সে প্রতিবিম্ব তত ফোকাস দূরত্বের কাছে উৎপন্ন হতে থাকবে এবং সে কি করবে, তত ছোট হতে থাকবে, তার প্রতিবিম্ব কি তত ছোট হইতে থাকবে। আবার যত কাছে নিয়ে আসবা তত আরেকটু বড় হবে আর কি, মানে যত দূরে নিয়ে যাবা তত ছোট হবে। আর যখন একদম অসীমে নিয়ে যাবা তখন তার প্রতিবিম্বটা গঠিত হবে কি একটা বিন্দুর ন্যায় ফোকাস বিন্দুর মধ্যে। ওকে, আকার সম্পর্কে জানলাম। এবার অবস্থানটা দেখো, মানে বস্তু যেখানেই থাকুক, যে বস্তুর অবস্থান যেখানেই থাকুক, সে বস্তুটা আয়নার সামনে যেখানেই থাকুক তার প্রতিবিম্বটা কোথায় হবে, এই যে এটা মেরুবিন্দু, মেরুবিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি যে কোনো একটা স্থানে কি তার প্রতিবিম্ব গঠিত হবে। এখন দেখো তো বস্তুটা কি বাস্তব না অবাস্তব, অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব, কারণ এখান থেকে সরাসরি কোনো আলো যাচ্ছে না। আলো এখান থেকে আসার পরে আমরা আমরা কাল্পনিকভাবে সেগুলোকে বর্ধিত করছি পিছন দিকে, বর্ধিত করার পরে কি আমরা এই প্রতিবিম্বটা পাইছি, তার মানে কি সেটা একটা অবাস্তব প্রতিবিম্ব। ওকে, তো আশা করি তোমরা উত্তল দর্পণের বিষয়াদি বুঝতে পারছো। এখন আমরা অবতল দর্পণের প্রতিবিম্ব দেখব।
এখন অবতল দর্পণ সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিয়ে নিই। অবতল দর্পণটা কিভাবে তৈরি হয় প্রথমে আমরা একটু দেখেছিলাম। অবতল দর্পণটা কিভাবে হয়, যে একটা গোলকের অংশ, সে তার থেকে কি হবে উত্তল দিকে, এবার এই গোলকের উত্তল দিকে আমি কি প্রলেপ দিলাম রূপা অথবা অ্যালুমিনিয়ামের, তাহলে এই অবতল অংশটা কি হবে, তার প্রতিফলক পৃষ্ঠ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের প্রতিবিম্ব ক্ষেত্রে আমাদের সেম আগের মতোই, উত্তল দর্পণে যেরকম 3টা রুল ছিল এটাতেও 3টা রুল আছে। তো আমরা এখানে একটা অবতল দর্পণ আঁকি, সে 3টা রুল আগে দেখে নিই, তারপরে আমরা প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেটা দেখব। এটা মেরু, এটা ধরো ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এখন অবতল দর্পণে আলোক কেন্দ্র থেকে যদি কোনো আলোক রশ্মি যায়, আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে সে যে পথে যাবে সে পথে আবার প্রতিফলিত হয়ে চলে আসবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। মানে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি যায়, অবতল দর্পণে পরে প্রতিফলনের পর আবার একই পথে ফিরে আসবে। তো এটা বুঝতে পারছো। এবার হচ্ছে সেকেন্ড লটা কি হচ্ছে, যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আমি ফেলি, প্রধান অক্ষের, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেললাম, ফেলার পরে কি হবে, সে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। উত্তল দর্পণের মতোই ফোকাস বিন্দু দিয়ে গেল। এই যে দেখো ফোকাস বিন্দু দিয়ে গেছে। এখন ফোকাস বিন্দু দিয়ে যে গেল, এখানে একটা মজার বিষয় আছে, তুমি দেখো ফোকাস বিন্দু দিয়ে যে চলে গেল, আলোক রশ্মিগুলো কি এই বিন্দুতে গিয়ে থেমে থাকবে? আলোক, এরা কিন্তু এই বিন্দুতে গিয়ে থেমে থাকবে না। এরা কি করবে, এরা এদের নিজের মতো করে চলতে থাকবে। যেমন এই রশ্মিটা কি আরও অনেক দূর চলে যাবে, এই রশ্মিটা আরও অনেক দূরে চলে যাবে, এই রশ্মিটা কি আরও অনেক দূর চলে যাবে, এটাও আরও অনেক দূরে চলে যাবে। এখন দেখো এখানে অভিসারী অপসারী এই দুইটা জিনিস চলে আসে। অভিসারী জিনিসটা কি, অভিসারী জিনিসটা তুমি দেখো যে প্রথমে আলোক রশ্মিগুলো কি বিচ্ছিন্নভাবে সমান্তরালভাবে ছিল, তারপরে একটা প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে সে একটা কেন্দ্রতে গিয়ে, একটা বিন্দুতে গিয়ে কেন্দ্রীভূত হইতেছে, সবগুলো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। আলোক রশ্মি এই যে সোজা ছিল, সোজা গিয়ে আবার কীরকমভাবে গিয়ে যেন এটাতে গিয়ে মিলিত হয়ে গেছে, তাই না? এই এই রশ্মিগুলোকে বলা হয় হচ্ছে অভিসারী রশ্মি। মানে অভিসারী হয়ে সে একটা বিন্দুতে গিয়ে মিলিত হইতেছে। এরপরে এই বিন্দুতে মিলিত হওয়ার পরে এরা কিন্তু বসে নেই, প্রতিফলনের পর আবার চলে যাইতেছে যে যার মতো। এখন দেখো এই বিন্দুটা থেকে কি আবার এই রশ্মিগুলো ছড়ায় পড়তেছে, মানে কি এই বিন্দুটা থেকে অপসারিত হইতেছে বলে মনে হইতেছে। তার মানে কি এটা কি, এই রশ্মিগুলোকে কি বলবো আমি, অপসারী। তাহলে অভিসারী অপসারী আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে তৃতীয় সূত্রটা কি বলছে। তৃতীয় সূত্রটা হচ্ছে সেম দ্বিতীয় সূত্রের উল্টা। দ্বিতীয় সূত্রতে আমরা উল্টা দেখি। এবার আমরা ফোকাস বিন্দু দিয়ে নিব। ফোকাস বিন্দু দিয়ে যদি আলোক রশ্মি ফেলি তাহলে সেটা কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ধরো ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মি ফেললাম, সেটা কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা হচ্ছে তৃতীয় সূত্র। এই 3টা সূত্র যদি তোমরা বুঝো তাহলে আমরা পরবর্তী টপিকে যাইতে পারবো, সেটা হচ্ছে অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। তো অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে তোমাদের বই সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, দেখবা যে একটা আয়না, মানে একটু যে চামচের ব্যাপারটা আমরা দেখাইছিলাম না, এই চামচের ব্যাপারটাই ধরো। তুমি চামচের এই অবতল অংশ যদি তুমি তোমার একটা আঙুল নিয়ে যাও, তাহলে সেটা দেখবা কি, মানে ছোট কিন্তু সেটা দেখবা কি মানে উল্টো হয়ে গেছে। এটা হচ্ছে এই প্রথম আমরা কি দেখতে পারছি, আগে যতগুলো আমরা প্রতিবিম্ব দেখলাম সবগুলো কি সোজা ছিল, এখানে এই প্রথম আমরা এই ব্যাপারটা দেখতেছি প্রতিবিম্ব উল্টা হয়ে গেছে। উল্টা হলো কেন সেটা আমরা দেখব, কিভাবে উল্টা হয়েছে, কেন উল্টা হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আরেকটু বিষয় তুমি দেখো, তুমি যদি চামচের খুব কাছে নিয়ে আসো তাহলে দেখবা যে আবার সোজা হয়ে গেছে, তোমার প্রতিবিম্বটা কি সোজা হয়ে গেছে এবং কি অনেক বড় দেখাইতেছে। তুমি আস্তে আস্তে নিয়ে আসো, আস্তে আস্তে বড় হতে থাকবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। আবার যখন একটা সময় পরে কি হবে, হঠাৎ করে দেখবা উল্টে গেছে, তোমার প্রতিবিম্বটা কি হঠাৎ করে উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে আবার যখন তুমি পিছনে নিয়ে আসবা, উল্টানোর ক্ষেত্রে এসে আবার আস্তে আস্তে উল্টো প্রতিবিম্বটাই কি হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এই ঘটনাগুলো কেন ঘটে সেগুলো আমরা এখন দেখব। তো তোমাদের প্রথমে আমরা কিছু টার্মিনোলজি সম্পর্কে
বলছিলাম যে ফোকাস দূরত্ব, তারপরে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, এগুলো সম্পর্কে আশা করি তোমরা এখন স্পষ্ট ধারণা আছে তোমাদের। তো এখন আমরা অবতল দর্পণে দেখব। অবতল দর্পণ ধরো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে অক্ষ। এখন একটা বস্তুকে যদি আমি মেরুবিন্দু এবং ফোকাস যে দূরত্ব রয়েছে, ফোকাস বিন্দুর পরে এই যে ফোকাস দূরত্বটা রয়েছে না, সেই ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যদি আমি একটা বস্তুকে স্থাপন করি, তাহলে দেখব যে তার প্রতিফলনটা কীরকম হয়। কম দূরত্ব যদি আমি নিয়ে যাই, তাহলে একটা রশ্মি আমি আলোক কেন্দ্র বরাবর ফেললাম, সেটা যে পথে যাবে ওই পথে ফিরে আসবে। পেছন দিকে বর্ধিত করি, আরেকটা রশ্মি সমান্তরালে ফেললাম, সেটা কি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। এটাকে আমি পিছন দিকে প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করি। বর্ধিত করার পরে এই বিন্দুতে এই পয়েন্টে গিয়ে দেখবা যে দুটা প্রতিফলিত রশ্মি মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এই দুটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে দেখো বস্তুটা কতটুকু ছিল, এতটুকু, তার প্রতিবিম্বটা কতটুকু হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এখন আমরা এটা থেকে বস্তুটার প্রতিবিম্বের প্রকৃতি সম্পর্কে জানবো। যখন একটা বস্তু তার অবতল দর্পণের ফোকাস দূরত্বে এসে কম দূরত্বে অবস্থান করে, তখন বস্তুটার প্রকৃতি কীরকম হবে। প্রকৃতি দেখার জন্য তুমি দেখো যে বস্তুটা বিবর্ধিত হয়ে গেছে। বিবর্ধিত মানে কি, বস্তুটা যতটুকু ছিল, প্রতিবিম্বটার আকার কি হবে, মানে বস্তুটার আকার যত ছিল তার প্রতিবিম্বর আকার কি তার চেয়ে অনেক বড় হয়ে গেছে, তার মানে প্রতিবিম্বটা হবে বিবর্ধিত। আবার দেখো বস্তুটা সমান দূরত্বে কিন্তু নাই। বস্তুটা যতটুকু তোমার ফোকাসের কাছাকাছি আসবে তার প্রতিবিম্ব তত দূরে গঠন করা হবে। আবার দেখো যে এই যে বস্তুটার যে প্রতিবিম্ব গঠন করা হলো সেটা কি সোজা না উল্টা, সেটা কি সোজাই দেখা যাইতেছে, তার মানে কি এর প্রতিবিম্ব হবে সোজা, বড় হবে কিন্তু সোজা থাকবে। এই জন্য আমরা প্রথমে যখন নাকি মানে চামচের কাছে আঙুলটা নিয়ে গেছিলাম, আঙুলটা সোজা দেখছিলাম কিন্তু কি অনেক বড় দেখা গেছিল। এই যে তখন আমরা কি করছিলাম, আঙুলটাকে ফোকাস দূরত্বে কম দূরত্বে রাখছিলাম, তাই কি হয়েছে, আমাদের আঙুলটা অনেক বড় দেখা গেছে। আবার কি বাস্তব না অবাস্তব, এটা কি অবাস্তব প্রতিবিম্ব, কারণ এখান থেকে কোনো আলো আসতেছে না, আলো যাইতেছে হচ্ছে এখান থেকে। আমরা কাল্পনিকভাবে যখন নাকি আমরা প্রতিফলিত রশ্মিগুলোকে বিবর্ধিত করছি, তখন আমরা এই বিন্দুটা পাইছি, তার মানে কি এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। তো আশা করি তোমরা ফোকাস দূরত্বের কম দূরত্বে থাকলে কিভাবে প্রতিবিম্ব হয় সেটা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে থাকলে কীরকম হয়। এখন দেখো ফোকাস দূরত্বের চেয়ে বেশি কিন্তু আলোক কেন্দ্রের চেয়ে কম। মানে হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী স্থানে যদি তোমার লক্ষ্যবস্তু থাকে, তাহলে কীরকম হবে। মানে আমি দুইটা আলোক রশ্মি ফেলি, একটা হচ্ছে তোমার প্রধানকে সমান্তরালে ফেললাম, সমান্তরালে ফেলার পরে কি সে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। এখন আরেকটা রশ্মি ফেলবো হচ্ছে আমি প্রধান ফোকাস বরাবর পরে এসে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। এখন দেখো তো প্রতিফলিত রশ্মি দুটো কোথায় মিলিত হয়েছে এখানে। এখন দেখো এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে কি আমি বস্তুটার প্রতিবিম্ব পাইতেছি। তুমি দেখো তো প্রতিবিম্বটার প্রকৃতি কীরকম হইতেছে। প্রতিবিম্বটা দেখো, বস্তুটা যতটুকু ছিল তার চেয়ে বড়, বস্তুটার কি বড় হয়েছে, বিবর্ধিত হয়ে গেছে।
এখন কি বস্তুটা কি প্রতিবিম্বটা কি সোজা আছে না উল্টা আছে? উল্টা গেছে, তার মানে কি বস্তুটার প্রতিবিম্ব কি উল্টা হবে। আবার দেখো বস্তুটা দেখো, এবার হচ্ছে আমি যখন আলোক রশ্মি ফেলার পরে সরাসরি কিন্তু আলোক রশ্মিগুলো এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে, আমাকে আবার অনেক কাহিনী করে আবার পেছন দিকে বর্ধিত করতে হয় নাই, আবার কি সরাসরি মিলিত হয়ে গেছে, তার মানে কি এটা একটা বাস্তব প্রতিবিম্ব। এখন আমরা এই প্রথম আমরা কি বাস্তব প্রতিবিম্ব সম্পর্কে বুঝতে পারলাম যে বাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। এখান থেকে কিন্তু আলোক রশ্মি, এখানে কি প্রকৃত আলোক রশ্মি মিলিত হয়েছে, এখান থেকে কোনো বর্ধিত আলোক রশ্মি মিলিত হয় নাই, তার মানে কি এটা একটা বাস্তব প্রতিবিম্ব। সো তোমরা আশা করি বাস্তব প্রতিবিম্বটা বুঝতে পারছো। এখন আবার একই চিত্রটা আমরা আবার আঁকি। এবার হচ্ছে আমরা কি করব, বস্তুটাকে আলোক কেন্দ্রের বাইরে রাখবো। এটা আলোক কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। সেম ভাবে আমরা নিলে এরকম পাবো। এবার দেখো আলোক কেন্দ্র থেকে যখন বাইরে নিয়ে গেছি তখন প্রতিবিম্বটা কি হয়েছে, ছোট হয়ে গেছে। আবার কি উল্টো হয়েছে এবং এটা বাস্তব। এখন দেখো, এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রথমে আমরা যখন নাকি চামচের কাছে রাখছিলাম তখন বড় হয়েছিল, খুব বড় হয়েছিল, এবং আস্তে আস্তে যখন নাকি আমরা আনতেছিলাম তখন উল্টা গেছে, যে উল্টানোর ঘটনাটা। আস্তে আস্তে যখন দূরে নিয়ে আসছি উল্টা গেছে, আরও যখন দূরে নিয়ে আসছি তখন আরও ছোট হয়ে গেছে। উল্টানোর ক্ষেত্রে যত দূরে নিয়ে যাব তত সে পিছন দিকে যাবে, তত ছোট হইতে থাকবে। আশা করি তোমরা এই প্রতিবিম্ব গঠনের এটাই শেষ, আর কিছু নাই। দেখি যে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম, যে মানে আলোক মানে একটা বস্তুর দূরত্ব, বস্তুর প্রতিবিম্বের আকার আকৃতি কীরকম হবে, মানে প্রতিবিম্বটা কি বাস্তব হবে না অবাস্তব হবে, সেগুলো কি আমরা এতক্ষণ ডায়াগ্রামের মাধ্যমে বা জ্যামিতিকভাবে দেখছি। এই জিনিসটা দেখার জন্য কিন্তু একটা সূত্র আছে। এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f, যেখানে ইউটা কি বস্তুর দূরত্ব, ভিটা কি বিম্বের দূরত্ব, মানে বস্তুর যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটাই কি বিম্বের দূরত্ব, আর এফটা কি ফোকাস দূরত্ব। এখান থেকে তোমরা একটা বস্তুর বিম্বের কীরকম হবে, দূরত্ব কীরকম হবে, মানে বস্তুর আকার আকৃতি কীরকম, বিম্বের আকার আকৃতি কীরকম হবে সেটা বুঝতে পারবা। যে একটা জিনিস এখান থেকে খেয়াল রাখবা যে সকল বাস্তব দূরত্ব কি ধনাত্মক, সকল অবাস্তব দূরত্ব কি ঋণাত্মক। মানে অবাস্তব যখন হয়ে যাবে, বিম্বের আকার যখন অবাস্তব হবে, যখন বিম্বটা অবাস্তব প্রতিবিম্ব হবে তখন কি হবে, এটা কি হবে নেগেটিভ হয়ে যাবে। আর যখন এটা পজিটিভ তখন হবে যখন এটা কি বাস্তব প্রতিবিম্ব থাকবে, তখন কি এই চিহ্নটা কি পজিটিভ থাকবে। তো এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আসে পরীক্ষার মধ্যে, আশা করি তোমরা এই ম্যাথগুলো এখন করতে পারবা খুব সহজেই। তো আমরা এখন আমাদের নেক্সট টপিক, সর্বশেষ টপিক বিবর্ধনের মধ্যে আসি। বিবর্ধন জিনিসটা খুবই অল্প একটা জিনিস। বিবর্ধন জিনিসটা হচ্ছে তোমার একটা বস্তু নিলা তুমি, বস্তুটার দৈর্ঘ্য, বস্তুর যে দৈর্ঘ্য আছে সেই বস্তুটার যে প্রতিবিম্ব রয়েছে এই প্রতিবিম্বর যে দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বলি হচ্ছে বিবর্ধন। ধরো একটা বস্তুর দৈর্ঘ্য যদি এল হয়, আর বস্তুর দৈর্ঘ্য যদি এল হয়, আর বস্তুর প্রতিবিম্বর দৈর্ঘ্য যদি এল প্রাইম হয়, তাহলে বিবর্ধন কত হবে, m ইজ ইকুয়ালস টু এল প্রাইম বাই এল। এই সূত্রটা দিয়েও তোমরা বস্তুর বিবর্ধন বের করতে পারবা। এখন দেখবা যখন তোমরা মাইক্রোস্কোপ, আশা করি তোমরা দেখছো যে মাইক্রোস্কোপ মানে কি অনুবীক্ষণ যন্ত্র, এর ভিতরে যখন নাকি একটা স্লাইড থাকে, এই স্লাইডের মধ্যে যখন এই ছোট্ট একটা কণা আমরা খালি চোখে যতটুকু দেখতে পারি না, সেটা যদি তুমি একটা মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে আসো তখন কি এই ছোট্ট জিনিসটা কি বিশাল বড় আকারে দেখা যায়। যেমন আমরা জীবদেহের যে কোষগুলো দেখি মাইক্রোস্কোপের মাধ্যমে, এগুলো কিন্তু অনেক ছোট ছোট বিষয়। এই বিষয়গুলোকে কি আমরা অনেক বড় বা বিবর্ধিত আকারে দেখি, এই বিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাই। এখন এই বিষয়গুলোও সম্পর্কে ম্যাথ রিলেটেড রয়েছে, এই সূত্র সম্পর্কে ম্যাথ আছে, এগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব। তো আশা করি আজকের লেকচার তোমরা সবাই বুঝতে পারছো। তো পরবর্তী লেকচার আসা পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।